হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আবার চলে এসেছি আর একটি নতুন জিকে ক্লাস নম্বর 17 নম্বর আজকে ক্লাস আমরা আলোচনা করব এসএসসি সিএইচএসএল 2024-এর 5/7/2024 ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো তোমাদের সিজিএল, এমটিএস, জিডি, সিজিএল, স্টেনো, জেই অর্থাৎ এসএসসির সকল এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই কোশ্চেনগুলো। এখানে আমরা আগের যে আমরা 16খানা ক্লাস করেছি যেভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে, তো সেইভাবেই আমরা এক্সট্রা নোটস দিয়েই কিন্তু আজকে আমরা ক্লাসগুলো করাবো, ঠিক আছে? তো তাছাড়া তোমরা এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হওনি, তো বলবো অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড আপডেট প্লাস বিভিন্ন জব রিলেটেড আপডেট প্লাস এবং বিভিন্ন এই জেনারেল নলেজের বিভিন্ন নোটস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো চ্যানেলেই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আর তোমরা যারা এমটিএস 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য আমরা 4খানা পিডিএফ রেডি করেছি। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, ইংলিশ। 4খানা পিডিএফে জিকে যে পিডিএফটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে 2019 থেকে 24 এমটিএসের যে এক্সাম হয়েছে সেই এক্সামে 6200+ এমসিকিউ, তারই সঙ্গে ওই এমসিকিউতে এক্সট্রা ডিটেলস অ্যাড করা রয়েছে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আর স্ট্র্যাটেজিকে 14টা টপিক থেকে নোটস রয়েছে। আর হচ্ছে ইংলিশ রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 17খানা, 1700 এমসিকিউ রয়েছে, ঠিক আছে? বেসিক ইংলিশ গ্রামার রুলস, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস, এগুলো তো রয়েছে। তো এই 4খানা পিডিএফ তোমরা যদি নিতে চাও, যার মূল্য রাখা হয়েছে মাত্র 199 টাকা। 4খানা পিডিএফ মূল্য রাখা হয়েছে মাত্র 199 টাকা। তো যদি নিতে চাও এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই মেসেজ করো, ঠিক আছে? এবার চলো আমরা শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখে নাও। ভারতীয় সংবিধানের 42তম সংশোধনী ড্যাশ যোগ করেছে। তো এই 42তম সংশোধনী নিয়ে আমরা অনেক আলোচনা করেছি কি না? তো বলো কী যোগ করেছে? অপশান নাম্বার 2 হয়ে যাবে মৌলিক কর্তব্য যোগ করেছে। যেগুলো জানা দরকার আমরা রেগুলার বলে আসি, বা আমরা যে এমটিএসের পিডিএফগুলো তৈরি করেছি, যেখানে জিকের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফে কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে এক্সট্রা ডিটেলস আমরা অ্যাড করেছি। এইভাবে প্রত্যেকটা এক্সট্রা ডিটেলসে এরকম সাইডে সেটা কোন এক্সাম এসছে না এসছে সমস্ত কিছু আমরা কিন্তু লিখে ওই এমটিএসের জিকে পিডিএফগুলো তৈরি করেছি, ঠিক আছে? যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ফেলো, ঠিক আছে? এবার চলো দেখে নিই এক্সট্রা ডিটেলসটা কী রয়েছে। 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976, মনে রাখো সালটা, দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছে। ভারতের সংবিধানের 51 অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ধারা 51 অধীনে সংবিধানের 4র্থ অংশে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানের 51 ধারায় 11তম মৌলিক কর্তব্যটি 2002 সালে 86তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা পুরো স্ক্রিনশট নিয়ে রেখে দাও, প্রত্যেকটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিচের কোন খেলায় সাথে লাভলিনা বোরগোহাইন যুক্ত? সঠিক অ্যান্সার কী হবে না? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, বক্সিং খেলার সাথে যুক্ত। নিচের কোনটি মধ্যে সম্পর্ক সঠিক সম্পর্ক রয়েছে? দেখো কোনটা? জাতীয় আয় বা দেশীয় আয়, বাজারের মূল্য, এনডিপি, জিডিপি দেওয়া রয়েছে। দেখো কোনটা সঠিক রয়েছে এখানে? অপশান নাম্বার 4 যেটা রয়েছে, জাতীয় আয় সমান হচ্ছে ফ্যাক্টর খরচের এনডিপি প্লাস বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়। অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নিচের কোন বিবৃতি মৌলিক কর্তব্যের সাথে ভুল বা অশুদ্ধ? বলো, 4খানা বিবৃতি এখানে দেওয়া রয়েছে, যার মধ্যে 4 নম্বর যে বিবৃতিটা দেওয়া রয়েছে এটা ভুল। বাকি যে 2-3খানা বিবৃতি সেগুলো কিন্তু ঠিক রয়েছে, সেগুলো দেখে নাও। এগুলো প্রকৃতিতে বাধ্যতামূলক। মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য একে অপরের পরিপূরক। 51 অনুচ্ছেদ প্রবর্তনের একটি সুনির্দিষ্ট জাতীয় চরিত্র এবং শক্তিশালী সম্পত্তির
জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। এগুলো ঠিক, এই তিনটে অপশান ঠিক রয়েছে। বাকি 4 নম্বর অপশানটা ভুল রয়েছে, যে 78তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে একাদশ মৌলিক কর্তব্য যুক্ত করেছে। আমি তো একটু আগেই আলোচনা করে এলাম, একাদশ যে মৌলিক কর্তব্য সেটা কি 78তম সংশোধনীর মাধ্যমে না 86তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। দেখে নাও এখানে এই যে লাস্টে, একদম লাস্ট পয়েন্টে 86তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। তো এই জন্য বলি যে আমাদের এক্সট্রা ডিটেলসগুলো ভালো করে পড়ে যাও, ঠিক আছে? যারা এক্সট্রা ডিটেলসগুলো পড়ে গেছে তারা কিন্তু এই অ্যান্সারটা করতে তাদের কোনো সমস্যা হওয়ারই কথা নয়, কারণ সেটা তো খুব সহজেই এখানে বুঝে নিয়েছে যে কোনটা ভুল রয়েছে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, পিঞ্জোর পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল ড্যাশ রাজ্যের দ্বারা সংগঠিত হয়। পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল কোন রাজ্য দ্বারা সংগঠিত হয়? অপশান নাম্বার 3 হরিয়ানা। হরিয়ানা রাজ্য দ্বারা সংগঠিত হয়। এই পিঞ্জোর হেরিটেজ উৎসবটি হরিয়ানার রাজ্য দ্বারা আয়োজিত হয়। এটি পিঞ্জোর বাগান বা যাদবেন্দ্র বাগান নামেও পরিচিত। এটি ঐতিহাসিক 17 শতকের বাগানে অনুষ্ঠিত হয়। এই পিঞ্জোর বাগানটি 17 শতকে মুঘল শাসক ফিদাই খান দ্বারা নির্মিত হয়েছিল। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে বৃষ্টি উৎসবের সারিয়া নাচের সাথে পাই গান গাওয়া হয়? বৃষ্টি উৎসবের সারিয়া নাচের সাথে পাই গান গাওয়া হয়। পাই গান কোন রাজ্যে? অপশান নাম্বার 3 মধ্যপ্রদেশ রাজ্যে পাইন গান। তারপরে দেখো ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বনিম্ন সাক্ষরতার হার রেকর্ড করেছে? সর্বনিম্ন, দুটো করে রাজ্য রয়েছে, এদের মধ্যে সর্বনিম্ন তো অবশ্যই বিহার হয়ে যাবে সাক্ষরতার দিক থেকে। তাছাড়া বিহারের সংখ্যা যেটা রয়েছে অরুণাচল প্রদেশ, তো বিহারকে দেখেই কিন্তু অ্যান্সারটা সবাই সঠিক অ্যান্সার করে দিতে পারবে, বিহার এবং অরুণাচল প্রদেশ। এছাড়া আমরা যে এক্সট্রা ডিটেলসগুলো দিয়েছি দেখো এখানে, এগুলো ইম্পর্ট্যান্ট। বলো, এই যে এক্সট্রা ডিটেলসগুলো ইম্পর্ট্যান্ট নয়? দেখো কতগুলো এক্সামে এসছে দেখেছো। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। এমটিএস 22-23-24, জিডি 22-23-24 এসে ওইটাই দেখতে পেয়েছো। পুরুষ জনসংখ্যা এবং মহিলা জনসংখ্যার সাক্ষরতার হার ছিল যথাক্রমে 82.10%, 65.46, মানে পুরুষদের 82 আর পুরুষদের 65। ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 96.2 সাক্ষরতার হার সহ সাক্ষরতার দিক থেকে কেরালা প্রথম স্থানে অধিকার করেছে। তাহলে সর্বনিম্ন তো আমরা বিহার, অরুণাচল প্রদেশ এগুলো দেখে নিলাম, কিন্তু সর্বোচ্চ কোনটা? কেরালা। 2011 সালের আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্যের মধ্যে বিহারের সাক্ষরতার হার সর্বনিম্ন 61.8%, যেটা এসএসসি সিজিএল 2022 এসছে, জিডি 2021 এসছে, এমটিএস 2022 এসছে, আবার এই যে সিএইচএসএল 2024 এসছে। 2011 সালে আদমশুমারি অনুসারে অরুণাচল প্রদেশ সাক্ষরতার হার প্রায় 66.95% সহ ভারতের দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল। এই জন্য বলি আমরা যে ক্লাসগুলো এসএসসির ক্লাসগুলো করাই, প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দেখতে, কারণ বলি এই কারণেই, তোমরা যে ভেবো না যে এমটিএস এক্সাম দেবো শুধু এমটিএসের ক্লাসগুলো দেখবো, ঠিক আছে? ওই ধারণাটা ভুল। তোমাদের এসএসসির সমস্ত কোশ্চেন তোমাদেরকে ফলো করতে হবে, সমস্ত কোশ্চেন। সে এনটিপিসিরও এক্সামের কোশ্চেনও তোমাদেরকে ফলো করতে হবে, এনটিপিসি গ্রুপ ডি, বিশেষ করে এনটিপিসি আর এসএসসির সমস্ত সিজিএল সিএইচএসএল এগুলো সমস্ত কোশ্চেন তোমাদেরকে ফলো করে রাখতে হবে, এমটিএস এক্সাম দিতে যাও না কেন, আর সিজিএল সিএইচএসএল যে সকল এক্সাম দিতে যাও না কেন। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, কিংবদন্তি নৃত্যশিল্পী সংযুক্তা পাণিগ্রাহী নিম্নলিখিত কোন নৃত্যধারার সাথে যুক্ত? সংযুক্তা পাণিগ্রাহী যিনি একজন ওড়িশি নৃত্যশিল্পী। তারপরে দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল বিকল্পটা খুঁজতে হবে আমাদের। 4খানা রয়েছে, যার মধ্যে 4 নম্বরটা ভুল রয়েছে, বাকি যেগুলো ঠিক রয়েছে সেগুলো আগে দেখে নাও। ভারতের পরিকল্পনা কমিশন 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বারবার পরিকল্পনা কমিশন নিয়ে আলোচনা করেছি। প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন থেকে ভারত পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণটা ধার করেছে। প্রাক্তন, এর আগে নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন বর্তমান নাম কি সেটা তোমরা কমেন্ট করে জানাও। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল, এটাও ঠিক রয়েছে। ভুল যেটা রয়েছে, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে ভারতের অর্থনীতি উন্নয়নের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ভারত ও বিদেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু এটা ভুল, আমন্ত্রণ জানানো হয়নি, এটা ভুল বলা রয়েছে। তো বাকি 3টে ঠিক যেগুলো সেগুলোকে মনে রাখো।
10 নম্বর দেখো, নিচের মধ্যে কে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক? হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক তিনি হচ্ছেন শুভ মুঘল। শুভ মুঘল হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, এইরকম এক্সট্রা ডিটেলস ক্লাস পেতে গেলে তো অবশ্যই বলবো যে ক্লাসটাকে লাইক করো। তোমাদের ক্লাসের লাইক দেখেই আমরা কিন্তু পরবর্তী ক্লাস নিয়ে আসার আগ্রহটা পেয়ে থাকি। ক্লাসের লাইক এবং তার সঙ্গে তোমরা বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, যাতে একটু ভিউজগুলো তো একটা তো ফ্যাক্টর থাকে না, যে ভিউজ না এলে, কমেন্ট না এলে, ক্লাসে লাইক না এলে তোমরা কী দেখে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসি বলো, তোমরাই বলো। তো তোমাদের আগ্রহ থাকলে তো আমরা তবে যে নতুন নতুন আরও কিছু ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে যে এই ক্লাসটা করালে ভালো হয়, তো অনেকে বলছে এমটিএসের ক্লাস শুরু করতে, তো এমটিএসের ক্লাসটা শুরু করবো। আর কিছুদিন পরে এমটিএসের ফর্মটা বেরোলে আমরা তারপর থেকে পুরো ক্লাসটা শুরু করবো। এছাড়া তোমরা যারা এমটিএসের এক্সাম প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারো। যে এমটিএস, আমি তো বলেছি যে এমটিএস ক্লাস শুধু দেখলে হবে না, তোমাদের এই ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। সিএইচএসের যে ক্লাসগুলো করাচ্ছি, তোমরা কিন্তু এই ক্লাসগুলো ভালো করে দেখো, এগুলো ফলো করো, তারপরে তো আমরা এমটিএসের ক্লাস শুরু করবই, সেগুলো দেখবে, ঠিক আছে। আর তোমরা যারা চ্যানেলটাকে নিশ্চয়ই অনেকে সাবস্ক্রাইব করে ফেলেছো, কিন্তু কিছুজন সাবস্ক্রাইব করোনি, ক্লাসগুলো দেখছো, তো বলবো সাবস্ক্রাইবটা করে ফেলো, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো। যখনই আমরা ক্লাস আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন রাজ্যে ম্যানগ্রোভ বন রয়েছে? ম্যানগ্রোভ বন, দেখো এখানে সবাই পশ্চিমবঙ্গ খুঁজছে, পাবে না, নেই অপশানে, তাই কি না? ম্যানগ্রোভ বন বলা মানে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন, তো এটা সবার আগেই মনে চলে আসে। তো এখানে যেটা হবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, অন্ধ্রপ্রদেশ, তাই কি না? ম্যানগ্রোভ বন হচ্ছে পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন দেখো, নিচের পাথুরে গ্রহগুলির মধ্যে কোনটি আমাদের সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ? প্রতি সেকেন্ডে প্রায় 29 মাইল মেঘে মহাকাশে ভ্রমণ করে, অর্থাৎ 47 কিলোমিটার প্রতি সেকেন্ডে, 47 কিলোমিটার মহাকাশ ভ্রমণ করে সবচেয়ে দ্রুততম গ্রহ, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে বুধ। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, বুধ। কোন রাজ্যে নেহেরু ট্রফি, নতুন আপডেট আসার জন্য দেখছি এই যে তোমাদের ঠিক চিহ্ন দেবো আর বক্স দুটো যেন, মানে সেই বক্সে যদি আমি ক্রসটা দিয়ে দিই, তাহলে আবার যখন এই নিয়ে আসি, দেখুন এই দেখো বক্সের মধ্যে রয়েছে, কিন্তু আগে এই আপডেটে এটা ছিল না। আগের যে আপডেট, মানে আগের যে এটা ছিল, এটা আপডেটের পরে এটা এসছে। তো আগে আমরা ক্রস দিয়ে দিলেই তার পরবর্তীতে ওই এই ঠিক চিহ্নের এই পেন্সিলটা চলে আসে, কিন্তু এখন তো সেটা হচ্ছে না দেখছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, 1-2বার ক্লাসগুলো করালেই সেগুলো প্র্যাকটিস হয়ে যাবে। কোন রাজ্যে নেহেরু ট্রফি নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1 কেরালা। কেরালা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কেরালার, দেখো বক্স এসছে, কেরালার আলাপ্পুঝার কাছে পুন্নামাদা হ্রদে নেহেরু ট্রফি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এই দৌড় প্রতিযোগিতায় নামকরণ করা হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে, যিনি 1952 সালে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। এরপরে দেখো 14 নম্বর, ক্রিকেটে বোলার ব্যাটারের নাগালের মধ্যে বল না দিলে আম্পায়ার ড্যাশ ডাকেন। ব্যাটারের নাগালে যদি না বল থাকে, তখন আম্পায়ার সেটাকে কী বলে? একটা রেখা থাকে, এই রেখার বাইরে দিয়ে যদি বল চলে যায়, ব্যাটসম্যান, এই যে স্ট্যাম্পের কাছে এখানে ব্যাটসম্যান রয়েছে, এই দূরে একটা রেখা থাকে, যারা তোমরা খেলা দেখছো নিশ্চয়ই সবাই আইপিএল খেলা দেখছো, তাই কি না? তো ব্যাটারের নাগালে না থাকলে তখন সেটাকে ওয়াইড বলা হয়, ওয়াইড। 15 নম্বর দেখো, দুই বা ততোধিক অবস্থানে নন অ্যালালিক জিনের মধ্যে মিথস্ক্রিয়া হওয়ার ঘটনাটি, যার ফলে একটা জিন অন্য জিনের ফিনোটাইপিক অভিব্যক্তিকে ঢেকে থাকে, এটি নামে পরিচিত, কী নামে পরিচিত? এপিস্টেসিস নামে পরিচিত। বৃহদেশ্বর মন্দির, যা দ্রাবিড় মন্দির স্থাপত্য প্রদর্শন করে, আগের দিনই এক্সট্রা ডিটেলস আমি বলে দিয়েছিলাম। বৃহদেশ্বর মন্দির, যারা দ্রাবিড় মন্দির স্থাপত্য,
তাই কি না, এক্সট্রা ডিটেলসে এই কথাটা বলে দিয়েছিলাম, আমি উল্লেখও করে দিয়েছিলাম, এটা মনে রাখো। ড্যাশে অবস্থিত, তাঞ্জাভুর, বৃহদেশ্বর মন্দির তাঞ্জাভুরে অবস্থিত। দেখে নাও, এই যে এক্সট্রা ডিটেলস, আগের দিনে যে এক্সট্রা ডিটেলসটা দিয়েছিলাম সেটা এখানে তুলে দিয়েছি আবার। বৃহদেশ্বর মন্দির পেরুভুদাইয়া কোভিল নামে পরিচিত, শিবকে উৎসর্গ করে একটি হিন্দু মন্দির এবং এটি ভারতের তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি এবং দ্রাবিড় স্থাপত্যের একটি অনুকরণীয় উদাহরণ। মন্দিরটি 1010 খ্রিস্টাব্দের কাছাকাছি নির্মিত হয়েছিল। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের একটি গ্রেট লিভিং চোলার মন্দির নামে পরিচিত। তারপরে দেখো 17 নম্বর, এপ্রিল 2024 সালে ভারতে ব্রিটিশ হাই কমিশনার নিযুক্ত হন। ব্রিটিশ হাই কমিশনার নিযুক্ত হন কে? তিনি হচ্ছেন লিন্ডি ক্যামেরন। লিন্ডি ক্যামেরন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে কনৌজ দখলের জন্য ত্রিপাক্ষীয় সংগ্রামের অংশ ছিলেন? তো ত্রিপাক্ষীয় যে সংগ্রামটা হয়েছিল সেটা কিন্তু কনৌজ দখল নিয়ে। কনৌজ দখল কার অধীনে থাকবে, কনৌজটা কার দখলে থাকবে সেটা নিয়েই কিন্তু এই ত্রিপাক্ষীয় সংগ্রামটা হয়েছিল, যেখানে অংশে ছিল কে? ধর্মপাল ছিল। মোট 3টে রাজবংশ, ত্রিপাক্ষীয় সংগ্রাম ছিল 3টি শক্তিশালী রাজবংশের মধ্যে, গুর্জর প্রতিহার, পাল আর হচ্ছে রাষ্ট্রকূট। আর এই ধর্মপাল ছিল পাল রাজবংশের শাসক। 19 নম্বর দেখো, MS এক্সেল। দেখছো আবার সেই সমস্যাটাগুলো হচ্ছে, বক্সটা যে কেন থাকে, পেন্সিলটা হয়ে গেলে তো খুব মানে আমাদের কোনো রকম সমস্যা হতো। দেখো MS এক্সেলের সারিগুলি দ্বারা চিহ্নিত করা হয়, এক্সেলের সারিগুলি দ্বারা চিহ্নিত করা হয় সংখ্যা চিহ্নিত করা হয়। কোন সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা CBSE এবং শিক্ষা মন্ত্রকের সহযোগিতায় ভারতের প্রত্যেকের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রাথমিক ধারণা তৈরি করার জন্য সকলের জন্য AI উদ্যোগ চালু করার ঘোষণা করেছেন? সেটা হচ্ছে ইন্টেল কোম্পানি। 21 নম্বর দেখো, কালামের রাজ্যগুলি তাদের কালামের তাদের পোর্টের সাথে মিলিয়ে দাও, অর্থাৎ বন্দর, রাজ্য আর বন্দর মেলাতে হবে। গোয়ার কোন বন্দর রয়েছে বলো? মর্মুগাঁও বন্দর। আমাদের পশ্চিমবঙ্গের কোথায়? হলদিয়া। এই তো আমাদের হলদিয়া বন্দর। হলদিয়ায় থেকে যদি কেউ দেখে থাকো ক্লাসটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তামিলনাড়ুর হচ্ছে কী হয়ে যাবে বলো? তামিলনাড়ু কী হবে? কান্ডোলা বন্দর না হচ্ছে তুতিকোরিন বন্দর, কোনটা হবে? তামিলনাড়ুর তুতিকোরিন বন্দর, আর গুজরাটের কান্ডোলা বন্দর। তাহলে 1-এর সঙ্গে A, 2-এর সঙ্গে D, 3-এর সঙ্গে C, 4-এর সঙ্গে B, তাহলে অপশান নম্বর 1 সঠিক অ্যান্সার। 22 নম্বর দেখো, মাইক্রোসফট ওয়ার্ডে কোন বিকল্পটি আপনাকে বানান এবং ব্যাকরণ পরীক্ষা থেকে নির্দিষ্ট বিভাগ বা পাঠ্যের ধরন বাদ দিতে দেয়? এক্সক্লুশন ডিকশনারি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ, জানো সবাই আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তবু এটা কোশ্চেনে আসে। NTPC এসছে দেখছি, আমাদের WBPSCর ফুড SI বা এই SSC MTSCও কিন্তু এসছে। তো এই বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাসটি নিম্নলিখিত কোন বিদ্রোহের উপর ভিত্তি করে লেখা? সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে লেখা। পাইক বিদ্রোহ ছিল 1817 সালে উড়িষ্যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ। এছাড়া কুকি বিদ্রোহ, যেটা অপশানে রয়েছে, উত্তর পূর্ব ভারতের কুকি জনগোষ্ঠীর বিভিন্ন বিদ্রোহকে বোঝায়। তারপরে আরেকটা অপশানে রয়েছে যে মাম্পিলা বিদ্রোহ, যা মালবার বিদ্রোহ নামে পরিচিত। 1921 সালে কেরালার ব্রিটিশ কর্তৃপক্ষ এবং হিন্দু জমিদারের বিরুদ্ধে
মাম্পিলা মুসলমানদের একটা বিদ্রোহ ছিল। তো 3-4টা বিদ্রোহ, মোট সন্ন্যাসী বিদ্রোহ তো তোমরা জেনে গেছো, তার সঙ্গে এই 3টে বিদ্রোহ জেনে রাখো। 24 নম্বর দেখো, চার্জ যুক্ত কণাকে উচ্চ বেগে ত্বরান্বিত করতে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয়? চার্জযুক্ত কণাকে ত্বরান্বিত করতে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কোপেট্রন। কোপেট্রন অপশান নাম্বার 3 সঠিক। 3 হবে না তো, সেটা হচ্ছে সাইক্লোট্রন। সাইক্লোট্রন অপশান নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চার্জযুক্ত কণাকে উচ্চ বেগে ত্বরান্বিত করতে। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। 2022 সালে সমুদ্র ডাকাতি বিরোধী আইন নিম্নলিখিত কোনটির প্রভাব কার্যকর করার জন্য প্রণীত হয়েছিল? উচ্চ সমুদ্রে ডাকাতির দমন সম্পর্কিত সমুদ্র আইন সম্পর্কে জাতিসংঘের চুক্তি, অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের টোটাল 25খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও, তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টারে যুক্ত হয়ে যাও, যেখানে ক্লাসের পিডিএফ, এক্সাম রিলেটেড আপডেট, জব রিলেটেড আপডেট, সমস্ত কিছু A to Z জিকে নোটস সমস্ত কিছু পাবে। এছাড়া তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো ক্লাসগুলো। তারই সঙ্গে MTS 2025 যারা প্রিপারেশান নিচ্ছ, তোমরা যদি এই 4খানা পিডিএফ যদি নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মাত্র রাখা হয়েছে 199 টাকা। তো 199 টাকা আমরা কিন্তু অনেকটাই কম রাখছি, তারপরেও অনেকে বলছে যে একটু কম করলে ভালো হতো। তো দেখো, আমরা 4খানা পিডিএফ দিচ্ছি 199 টাকায়। তোমরা যদি শুধুমাত্র এখন 2024-এর পিডিএফটা নিতে চাও না কোথাও, ওটাই তোমাদের 199 টাকা বলবে। কারণ 2024-এ যে পিডিএফটা রয়েছে 2024 MTS 2024-এ যে এক্সাম হয়েছে, সেখানে প্রায় 1600 প্লাস কিন্তু MCQ রয়েছে, 1600 প্লাস। এর জন্য তোমরা অন্য কোথাও যদি পিডিএফ কিনতে চাও, সেখানে কিন্তু শুধু ওই 2024-এর পিডিএফটাই তোমাদের 199 টাকা নিয়ে নেবে, তার থেকে বেশিও নিতে পারে। কিন্তু আমরা 2019 থেকে 24 দিচ্ছি, ইংলিশের পিডিএফ দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স 2024, যেটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এক্সাম, শুধুমাত্র MTS নয়, তোমরা এখন যে এক্সাম দিতে যাবে না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স 2024 ভেরি ইম্পর্টেন্ট। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিচ্ছি, তার সঙ্গে স্ট্র্যাটেজিকের 14খানা টপিক নোটস আমরা দিচ্ছি 199 টাকায়। তো নিতে চাইলে তো মেসেজ করো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, মেসেজ করো।